ফেনীতে আগুনে পুড়িয়ে নুসরাতকে হত্যায় প্রতিবাদ অব্যাহত। শোকতপ্ত সোনাগাজীতে আজও মানববন্ধন। ঢাকায় নিপীড়ন বিরোধী পদযাত্রা। নুসরাতের গায়ে আগুন দেয়া সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার। সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দিয়েছিল এই যুবক। পয়লা বৈশাখের আগে দেশ জুড়ে সাজ সাজ রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব অনুষ্ঠান হবে নিরাপদেই, আশ্বস্ত করল র্যাব। এবং অবশেষে শেষ হলো পদ্মা সেতুর সবচেয়ে জটিল 2 পিলারের পাইলিং কাজ। নির্মাণে আর নেই কোনো প্রতিবন্ধকতা, জানালেন প্রকল্প পরিচালক। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বিচারহীনতার সংস্কৃতির কারণেই নারী ও শিশুদের প্রতি সহিংসতা বাড়ছে, এমন অভিযোগ উঠেছে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে। সকালে রাজধানী শাহবাগে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশ থেকে সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং তার পক্ষে যারা কথা বলছেন তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এ ঘটনায় সম্পৃক্ত ওসিরও বিচার দাবি করেন তারা। পরে শাহবাগ থেকে ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী পদযাত্রায় অংশ নেন তারা। সারা দেশে যে নিষ্ঠুরতা চলছে, এই নিষ্ঠুরতার সংস্কৃতি থেকে বাংলাদেশের মানুষকে যদি বের করতে হয় তাহলে আইনের শাসনের কোনো বিকল্প নেই। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে। সাগর রুনির হত্যার বিচার হয়নি, তনু হত্যার বিচার হয়নি, ফারজানার বিচার হবে কি আমরা আসলে জানি না। একের পর এক এই নারীদেরকে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণের পর তাদের ঘাড় মোটকে হত্যা করা হচ্ছে, কিন্তু একটি ঘটনারও সেই অর্থে কোনো দৃষ্টান্তমূলক বড় শাস্তি কিন্তু আমরা দেখি নাই। নুসরাত হত্যার প্রতিবাদে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী পদযাত্রার বিষয়ে আরও জানতে চলে যাচ্ছি রিপোর্টার শাতিলা শারমিনের কাছে। শাতিলা। তামিম, এখন আসলে শহীদ মিনারে এখনো বিক্ষোভ যে সমাবেশটি, সেই সমাবেশটি চলছে। পদযাত্রা শেষে শহীদ মিনারে এসে শাহবাগের সেই বিক্ষোভ সমাবেশটি এখানে চলমান রয়েছে এবং তারা এই যে বক্তা যারা আছেন, নারা পেশাজীবী যারা এসেছেন, বিভিন্ন সংগঠনের পক্ষে যৌন নির্যাতন বিরোধী এবং ধর্ষণ বিরোধী যে সংগঠনগুলো আসলে একই ব্যানারে এখানে যুক্ত হয়েছেন, তারা আসলে যেটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যে 1 মাসের মধ্যে তারা এই হত্যাকাণ্ডের বিচার দেখতে চান এবং তারা বলেছেন যে 7 দিনের মধ্যে যদি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে পরবর্তীতে আরও কর্মসূচিতে তারা যাবেন। এছাড়া আরেকটি কথা তারা বলেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশে এই যে ধরনের যৌন নিপীড়ন এবং এই যে নুসরাত জাহান রাফির যে নৃশংস হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার সাথে ঘটনাটি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আসলে সেই পুরুষতান্ত্রিক সমাজের আসলে নির্যাতন, যে নির্যাতনটি চলে আসছে এবং বিচারহীনতার যে সংস্কৃতি, বারবার তারা একটি কথা বলছেন যে বিচারহীনতার কারণেই আসলে এই অপরাধগুলোর মাত্রা দিনকে দিন বাড়ছে এবং নানা ধরনের যে কর্মক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানেই আসলে এ ধরনের যৌন নিপীড়ন বা ধর্ষণের শিকার হচ্ছে শিশু থেকে নারী সবাই। এবং এই যে অপরাধ, এই অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কারণ দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আসলে হচ্ছে না বলে। এবং যারা নারী নেত্রী আছেন, যারা এখানে এসেছেন, বিভিন্ন পেশাজীবীর যারা এখানে অংশ নিয়েছেন, তারা বলেছেন যে নিজেদের ঘরের নারী যারা আছেন, মা, বোন, স্ত্রী এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে যে নারী উপস্থিত রয়েছে, তাদেরকে যদি নিরাপদ পরিবেশ না দেওয়া সম্ভব হয় তাহলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে এবং বাড়তে থাকলে আসলে নারীদের জন্য এই অনিরাপদ পরিবেশ আসলে কখনোই দেশের জন্য সুফল বা সুমঙ্গল বয়ে নিয়ে আসবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। তামিম। নুসরাত হত্যার প্রতিবাদে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী পদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাতিলা শারমিন। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতেও মানববন্ধন করছেন এলাকাবাসী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সজল। হ্যাঁ তামিম, আপনি যেমনটি বলছিলেন, আজ সকালে এই যে নুসরাত জাহান
যে রয়েছেন তার হত্যাকাণ্ডের ঘটনার পরে গতকাল তার দাফন সম্পন্ন হয়েছে এবং এই ঘটনার তদন্তে আজকে জাতীয় মানবাধিকার কমিশনের 2 সদস্য বিশিষ্ট একটি তদন্তকারী দল ঘটনাস্থল, যেখানে যে মাদ্রাসাটিতে এই রাফিকে হত্যা করা হয়েছিল বা যাকে আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছিল সেই মাদ্রাসার কেন্দ্রে আসছেন এবং সেই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন শিক্ষক, তার সহপাঠী এবং কর্মচারী যারা আছেন তাদের সাথে একে একে করে কথা বলছেন এবং সেই কথা বলার শেষেই তাদের মতামত আমাদেরকে জানাবেন বলে জানিয়েছেন এখানকার মানবাধিকার কমিশনার যিনি রয়েছেন আল মাহমুদ ফয়জুল কবির, পরিচালক যিনি রয়েছেন উনি, আরেকজন এম রবিউল ইসলাম উপপরিচালক, এই দুজন আসছেন। সাথে রয়েছেন ফেনীর যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের সাথে রয়েছেন, পিবিআর যে তদন্তকারী কর্মকর্তা এই মামলার তিনিও রয়েছেন। আর তামিম, আপনাকে জানিয়ে রাখি যে আজকে আমাদের সময় সংবাদে যে একটি রিপোর্ট যাচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী এই মামলার যে অন্যতম সন্দেহভাজন যাকে সংশ্লিষ্ট বলে মনে হচ্ছে, অগ্নিকাণ্ডের সাথে রাফির অগ্নিকাণ্ডের সাথে যে জড়িত বলে ধারণা করা হচ্ছে, সেই নুরুদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে আটক করা হয়েছে যেটা আমরা জানতে পেরেছি। আর এই নুরুদ্দিনকে নিয়েই কিন্তু আমরা এই সংঘর্ষ যে সে যে মূল সন্দেহভাজন এ ব্যাপারে একটা আমাদের প্রতিবেদনও হয়তো আজকে প্রচারিত হচ্ছে। আমাদের যে ধারণা ছিল সেই ধারণা অনুযায়ী এই আর বিভিন্ন যে প্রত্যক্ষদর্শী ছিলেন এখানকার ওই দিন ঘটনার দিন এই নুরুদ্দিনকেই কিন্তু এখানকার 2 ব্যবসায়ী এই মাদ্রাসা কেন্দ্র থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যেতে দেখেছেন এবং তাকে খুব বিব্রতকর অবস্থা দেখেছিলেন। তাকে আটকানোর চেষ্টা করেছিলেন, কয়েকজনে তাকে আটকাতে পারেনি। সেই ঘটনার পর থেকে কিন্তু এই নুরুদ্দিন পলাতক ছিলেন এবং এই ঘটনায় আপনাকে জানিয়ে রেখে যে 9 জনকে আসামি করে রাফির ভাই মামলা করেছিল সোনাগাজী মডেল থানায়, সেই মামলাটি এখন পিবিআইতে হস্তান্তর করা হয়েছে এবং এই মামলাকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে সোনাগাজীর যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে প্রত্যাহার করা হয়েছিল এবং এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মধ্যে আর গতকাল রাতেও কিন্তু এক কমিশনার সহ অপর এক আসামিকে পিবিআই গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনায় দেখা গেছে 9 জনের মধ্যে এজাহার নামীয় 5 জনই গ্রেপ্তার হয়েছে, এখনো 3 জন পলাতক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এখানকার যে পরিস্থিতি রয়েছে আমরা এখানে দেখেছি যে এখানে শুধু ফেনীতেই সোনাগাজীতে যে 0 পয়েন্ট রয়েছে সেখানে এই ঘটনার প্রতিবাদে এবং এই ঘটনার বিচার জানিয়ে মানববন্ধন করেছে ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে রুমটি রয়েছে ওখানে মানবাধিকার কমিশনের যে টিমটি আসছে তারা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে সব শেষ হয়তো আমাদেরকে যে সর্বশেষ পরিস্থিতি জানাবেন বলে জানিয়েছেন। এই ছিল এখানকার মতো সর্বশেষ। তামিম। ফেনী সোনাগাজী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। নুসরাতের উপর আগুন হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সকালে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া এই যুবকই স্থানীয়দের কাছে কেরোসিন তেলের বোতল ও ম্যাচ বাক্স উদ্ধারের দাবি করেছিল। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মোনা রিপোর্ট। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার নেপথ্য নায়ক হিসেবে উঠে এসেছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নাম। তাকে বিভিন্নভাবে সহায়তা করার অভিযোগের তীর পৌর কাউন্সিলর মাকসুদুল আলমের দিকে। এখন সবার প্রশ্ন, নুসরাতের শরীরে অগ্নিসংযোগকারী 4 মুখোশধারী কারা? এক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া নুরুদ্দিনের নাম। জানা গেছে গত 6 এপ্রিল নুসরাতকে আগুনে ঝলসে দেওয়ার পরপরই পালানোর চেষ্টা করছিলেন তিনি। মাদ্রাসার কাছেই একটি ফার্মেসির সামনে মানুষের প্রশ্নবাণে আটকে যায় বিচলিত নুরুদ্দিন। তার উপস্থিতিতেই নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও সন্দেহ করছেন এলাকাবাসী। নুরুদ্দিনকে জিজ্ঞাসা করলাম, তুই তো আসিলি এখানে, কি এখানে কি তুই কি ছিলি? আমার ভাতিজা আরিফ নুরুদ্দিন বলতেছে যে আমি ছিলাম, আমি সিএনজিতে উঠে দিয়েছি এবং কি এই কেরোসিনের বোতল আর ম্যাচ ছাদ থেকে আনছি। তার আচরণ বাকভঙ্গিমা দেখার পরে আমরা জানতে পারছি যে নুরুদ্দিন ওইখানে স্বয়ং অবস্থান ছিল। গ্রামের মেয়েটার প্রতি এইভাবে আবল তাবল কথা বলে আমি শুনছি অনেকগুলো তথ্য। তুমি যে নুরুদ্দিন আমি চিনি না, কিন্তু আমি তোমার আগে জিজ্ঞাসা করতাম। সে এর কথা বলতে বলতে সে দৌড় দিয়ে চলে গেছে। মূলত মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাতের মা। এই মামলায় গত 27 মার্চ গ্রেফতার হয় অধ্যক্ষ সিরাজ। পরদিনই নুরুদ্দিনের নেতৃত্বে গড়ে তোলা হয় সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ। একই দিন দুপুরে করা হয় মানববন্ধন ও বিক্ষোভ। সেখানে নুসরাতের পক্ষে অবস্থান নেওয়াদের হুমকি দিয়েছিলেন নুরু। ফেসবুকে মেসেঞ্জারে যাদের সাথে অ্যাড আছে তাদেরকে মেসেজ দিছে যে এই 28 তারিখ এই সকাল 9টার সময় সবাই মাদ্রাসা আসবা, সিরাজউদ্দৌলা সাহেবকে জেলে তাকলা ভাঙ্গে এই মুক্তি করে আনবো। সিরাজউদ্দৌলা নুরুদ্দিন এবং শামীমকে দিয়ে বড় একটা বাহিনী গঠন করে, যার মাধ্যমে আমরা মাদ্রাসায় কোনো প্রতিবাদ করতে পারি না। নুসরাতের ভাইয়ের দাবি, নুরুদ্দিনই তার বোনের প্রধান হত্যাকারী। তবে ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানান পুলিশ। আমি নিশ্চিত যে নুরুদ্দিন
আমার বোনের অগ্নিকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তার মোবাইলের কল লিস্টটা বাহির করলেই কারা কারা জড়িত এটা বাহির হয়ে যাবে। এজাহারনামী আসামি নুরুদ্দিন সহ সকল আসামি এবং আমার তদন্তকালে গ্রেপ্তারকৃত সকল আসামি উক্ত ঘটনার সহিত জড়িত আছে মর্মে আমার তদন্তকালে সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয়। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তাতেও আসামি রয়েছে নুরুদ্দিন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এদিকে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল। সকালে 20 সদস্যের একটি দল সেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তাদের সঙ্গে পিবিআইয়ের কর্মকর্তা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 2 জন বিচারক উপস্থিত ছিলেন। গত 6 এপ্রিল আলিম পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী নুসরাতকে আরেকটি ভবনে ডেকে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় 4 জন মুখোশধারী। 10 দিন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর 10 এপ্রিল রাতে মারা যায় নুসরাত। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। বিমানবন্দর থেকে প্রথমে সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং পরে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর আগে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী। আগামীকাল 2 দেশের সরকার প্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধার পাশাপাশি কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে। 1 বৈশাখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পরিদর্শন করবেন ডক্টর লোটে শেরিং। সংবাদে আরও থাকছে। ঢাকাতেই সম্পন্ন হবে হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন, ঘুঁচবে জেদ্দায় অপেক্ষার বিড়ম্বনা, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। 1 বৈশাখ সামনে রেখে রাজধানী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি জানান, বাংলা বর্ষবরণের আয়োজনে কোনো নাশকতার হুমকি নেই, তারপরও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মোটরসাইকেল পেট্রোল, ফুড পেট্রোল, অবজারভেশন পোস্ট, আমাদের সিসিটিভি মনিটরিং সিস্টেমের ভিতরে আমরা নিয়ে আসব বিশেষ যতগুলো আমাদের ভেন্যু আছে সবগুলোই। ব্যাগ সাধারণত ক্যারি করতে দেওয়া হয় না, এবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই যে আমরা নিরাপদেই এই অনুষ্ঠান আয়োজন করতে পারবো দেশব্যাপী যে কোনো জায়গায়, এবং আমরা সর্বদা প্রস্তুত আছি যে কোনো ধরনের নাশকতা রোধ করার জন্য। 1 বৈশাখ বরণ করতে প্রস্তুত সারা দেশ। নববর্ষের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রিপোর্টার ফয়সাল মোর্শেদ আছেন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফয়সাল। তামিম, বিদায় বছর 1425-এর চৈত্র বেশ কয়েকটি শোকের ঘটনার সাক্ষী হয়েছে। সর্বশেষ ফেনী সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড এবং তার আগে বনানী রেফার টাওয়ার, গুলশান কাঁচাবাজারে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং নতুন বছরে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সে প্রত্যাশায় কিন্তু নতুন বছর 1426-কে বরণ করে নিতে প্রস্তুত পুরো জাতি। 1 বৈশাখ উদযাপনের সবচেয়ে বড় যে অনুষঙ্গ, সেই অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমি রয়েছি চারুকলা অনুষদে এবং এখানে প্রায় শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে বলা যায়। কাঠামোগুলো দাঁড়িয়ে গেছে, এবার 8টি কাঠামো রয়েছে। বাংলার আবহমান বাংলার যে লোকজ ঐতিহ্যগুলো রয়েছে সেই ঐতিহ্যগুলো ফুটিয়ে তোলা হচ্ছে এখানে। এবং এখানকার পরিবেশ আসলে আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে, যদিও বৈশাখ আসতে এখনো একদিন বাকি আছে মাঝখানে, কিন্তু তারপরেও কিন্তু কালবৈশাখী ঝড়ের মুখোমুখি হতে হচ্ছে আমাদেরকে এবং সেই কালবৈশাখী ঝড়ের প্রভাব কিন্তু কিছুটা হলেও পড়েছে। আমরা এর আগে দেখেছি আসলে এরকম ত্রিপল টাঙিয়ে বা সামিয়ানা টাঙিয়ে কিন্তু বৃষ্টি নিরোধের কোনো ব্যবস্থা দেখি না, কিন্তু এবারে দেখতে পাচ্ছি আসলে বৃষ্টির হাত থেকে যে কাঠামোগুলো তৈরি হচ্ছে সেই কাঠামোগুলোকে রক্ষা করার জন্য কিন্তু এবার সামিয়ানা টাঙানো হচ্ছে এবং যে প্রতিরূপগুলো দাঁড়াচ্ছে একটু একটু করে সেই প্রতিরূপগুলোর কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে কাঠামোগুলো দাঁড়িয়ে গেছে এবং এখন সেটাতে অঙ্গসজ্জার কাজগুলো আসলে চলছে। কাগজ দিয়ে, সেখানে বিভিন্ন রঙিন কাগজ দিয়ে সেই রূপগুলো এবং প্রতিকৃতিগুলো তুলে ধরা হচ্ছে। এর আগে সকালে আমরা ছিলাম রমনার বটমূলে, সেখানেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিং করেছিলেন ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন আসলে যে কোনো ধরনের
অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ পরিমাণ ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তিনি বলেছেন যদিও এখনো পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকি এখানে নেই, বর্ষবরণকে ঘিরে নিরাপত্তা হুমকি নেই, কিন্তু তারপরেও কোনো ধরনের নিরাপত্তা যাতে না হয় সেক্ষেত্রে তারা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। সেখানে আমরা ওয়াচ টাওয়ার সহ সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা এবং ডগ স্কোয়াডের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং বলেছেন যে সুচারুভাবে সেই বর্ষবরণ উদযাপন হবে। এবং সেখানে রমনার বটমূলে আপনি জানেন যে এবার 52তম বারের মতো ছায়ানটের পক্ষ থেকে বর্ষবরণ উদযাপন করা হবে এবং সে আয়োজন চলছে। শেষ মুহূর্তে সেখানে যে অঙ্গসজ্জা রয়েছে সেই অঙ্গসজ্জার কাজ চলছে। আমরা ছায়ানটের পক্ষ থেকে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের প্রস্তুতি শেষ করবেন। তো বর্ষবরণ উদযাপনের জন্য আসলে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতি শেষ অবধি চলবে, একটি সুন্দরভাবে যাতে বর্ষবরণ উদযাপন করতে পারে সবাই। তামিম। ফয়সালা, আপনার মতো আমরাও আশা করছি। পয়লা বৈশাখ বরণ করতে প্রস্তুত সারা দেশ। বৈশাখী পোশাক কিনতে চাই সিলেটেও কেনাকাটার ধুম পড়েছে। এবার ফ্যাশন সচেতন তরুণদের পছন্দ দেশীয় বুটিকের পোশাক। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগন সিংহ। পহেলা বৈশাখ দরগড়ায়, তাই জমে উঠেছে সিলেটের শপিং মল ও ফ্যাশন হাউসগুলো। শিশু থেকে বৃদ্ধ সবাই ব্যস্ত কেনাকাটায়। বাংলার আবহে নববর্ষের বিশেষ পাঞ্জাবির পসরা সাজিয়ে রাখা নগরের বুটিক শপে। এই শপগুলোতে ফ্যাশন সচেতন মানুষের উপচে পড়া ভিড়। নতুন একটা বছর, তার সাথে একটা আনুষঙ্গিক যেটা আমাদের নিজেকে সাজিয়ে নেওয়া, এটা অত্যন্ত দরকার। আসছি আসলে মূলত পাঞ্জাবি দেখবো বাবুর জন্য, আমার জন্য, আমার বাচ্চার জন্য। 8 বছর বাচ্চা তো, ওর জন্য পাঞ্জাবি কিনলাম একটা পয়লা বৈশাখ উপলক্ষে। সাধারণত কেনাকাটায় মেয়েরা এগিয়ে থাকলেও বৈশাখের কেনাকাটায় ছেলেরাও পিছিয়ে নেই। উৎসবের রং লালের সঙ্গে মিলিয়ে তারাও কিনছেন পছন্দের পাঞ্জাবি। এখানে বেশ কালেকশন ভালোই আছে, এখানে দেখলাম। আর সিলেটের মধ্যে এইখান থেকেই আমি বেশি শপিং করি। বৈশাখের জন্য আসছে একটি কালারফুল পাঞ্জাবি কেনার জন্য, লাল এবং সাদার মধ্যে। ক্রেতা উপস্থিতি আশানুরূপ থাকায় বিক্রেতারাও খুশি। বৈশাখে আমরা ছেলেদের জন্য বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছি, নতুন ফ্যাশনের। বিশেষ করে আমাদের সুতি যেগুলো আছে এগুলো কিন্তু অনেক সাড়া পাচ্ছি আমরা। দাম রিজনেবল আছে, কালার আছে, সব ডিজাইন আছে, চলছে ভালো। 1390 হাইস্ট আমাদের বৈশাখের পাঞ্জাবি। যেহেতু আমরা সিজনারি একটা ব্যবসা হয়, সেই কারণে বৈশাখেরটা আমরা প্রাইসটা কম রাখি সবসময়। সরকারিভাবে পহেলা বৈশাখের উৎসব ভাতা দেওয়ার পর থেকে সারা দেশের মতো সুরমা পাড়েও বৈশাখী ব্যবসা বাণিজ্যের আকার বেড়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বৈশাখী কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আজিজ সুপার মার্কেটে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ। তামিম, বাঙালির সবচেয়ে বড় যে উৎসব নববর্ষ বরণের আর কিন্তু মাত্র একদিন রয়েছে, অর্থাৎ একদিন পরই নতুন বছরের সূচনা হবে এবং সূচনার যে বর্ষ বরণকে কেন্দ্র করে যে আয়োজন, সেই আয়োজন কিন্তু আসলে বিভিন্ন বিপণী বিতানগুলো তো লেগেছে। অর্থাৎ নতুন বছরকে বরণ করার জন্য যে পোশাক কেনার যে ধুম, সেটা কিন্তু এখন মোটামুটি বেশ জোরে সোরে চলছে বলা যায়। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আজিজ সুপার মার্কেট। এখানে মোটামুটি ছেলেদের কিংবা মেয়েদের সব ধরনের পোশাকের কিন্তু আয়োজন রয়েছে। আপনি জানেন যে বৈশাখকে কেন্দ্র করে মূলত রঙের ছোঁয়াটা বেশি থাকে, অর্থাৎ বিভিন্ন রঙে আসলে রাঙিয়ে নেওয়া হয়। একটা সময় ছিল বৈশাখ বলতে আসলে শুধুমাত্র আমরা লাল কিংবা সাদাকে বুঝতাম, এখন কিন্তু আসলে সেখানেও কিছু বৈচিত্র্যের ছোঁয়া এসেছে। শুধুমাত্র লাল সাদা থেকে বেরিয়ে বৈশাখকে বরণ করার জন্য বিভিন্ন রঙের আসলে এখন সংমিশ্রণ হয়েছে। তো সেই দিক থেকে আসলে নতুন বছরকে বরণের জন্য নতুন নতুন পোশাক আসলে এখানে এসেছে এবং সেটা আসলে অনেকেই কেনাকাটা করছেন। আপনি জানেন যে আসলে অন্যান্য যে উৎসবগুলো রয়েছে কিংবা ঈদ কিংবা পূজা, সেই ঈদ পূজায় যেমন কেনাকাটাটা অনেকটাই বেশি হয়, এখন কিন্তু আসলে বৈশাখকে কেন্দ্র করেও সেই কেনাকাটার বেশ জোরে সোরে চলছে। অর্থাৎ যারা বাঙালি রয়েছেন, অর্থাৎ নগর কেন্দ্রিক, অর্থাৎ ঢাকা শহরে যারা রয়েছেন, তারা আসলে এই একটি দিনকে কেন্দ্র করে হলেও বাঙালির আসলে পুরো যে আয়োজনটা, সেটা আসলে তারা কোনোটাই বাদ দিতে চান না। সেই জায়গাটা একটি বড় অংশ জুড়ে রয়েছে পোশাকের ব্যবহার। সেখানে আজকের অনেকেই কেনাকাটা করছেন এবং যেহেতু সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, ছুটির দিনে হয়তো সকাল থেকেই কিন্তু সব ধরনের শপিং মলে আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি ক্রেতাদের বেশ ভালো উপস্থিতি রয়েছে এবং তারা এখান থেকে কিনে নিচ্ছেন, তাদের পছন্দের পোশাকটা আসলে কিনে নেওয়ার চেষ্টা করছেন। কারণ হয়তো আগামীকাল শনিবার রয়েছে, শনিবারের পরে অর্থাৎ রোববারই কিন্তু পহেলা বৈশাখ। রোববার সকাল থেকে তারা এই পোশাকটা পরবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন। রমনার বটমূলে বিশেষ আয়োজন থাকছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি কেন্দ্রিক বিভিন্ন আয়োজন রয়েছে, সেই আয়োজনকে কেন্দ্র করে আসলে কিন্তু কেউই কার্পণ্য রাখতে চান না। অর্থাৎ নিজের পোশাকটা ন্যূনতম
পক্ষে তারা আসলে চাচ্ছেন যে বৈশাখের যে রং, সেই রঙের ছোঁয়াটা আসলে এখানে রাখতে, কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ পান্তা কিংবা যে বাঙালির যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে কিন্তু তারা আসলে ধারণ করার চেষ্টা করছেন। একই সঙ্গে একটি পোশাক যে আসলে বৈশাখের রঙকে অনেক বেশি রাঙিয়ে দিতে পারে, সেটা কিন্তু আসলে বাঙালির সবার মধ্যেই রয়েছে, তাই তারা পোশাকের দিকটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং বরাবরের মতো অর্থাৎ অন্যান্য বছরের মতো কিন্তু এবছরও রঙের বিষয়টাই কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ লাল সাদার পাশাপাশি অন্যান্য রং, বিশেষ করে হলুদ কিংবা অন্যান্য যে রঙগুলো রয়েছে সেই রঙগুলো কিন্তু এবার আমরা পোশাকের ছোঁয়া দেখতে পাচ্ছি। অর্থাৎ নতুন বছরকে কেন্দ্র করে নতুন পোশাক, সেই নতুন পোশাকের রঙের ছোঁয়াটা অনেক বেশি থাকবে, এমনটাই কিন্তু বলছেন আসলে যারা বৈশাখ বরণের জন্য পোশাক কিনতে এসেছেন তাদের সবারই মতামত। একটি বিক্রেতারা বলছেন মোটামুটি ভালো বেচা কেনা হচ্ছে এবং আজকের বিকেল বেলায় আরও বেচা কেনা অনেক বেশি হবে, এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে এখানকার বিক্রেতাদের। তো মোটামুটি তামিম, এই ছিল এখন পর্যন্ত আজিজ সুপার মার্কেট থেকে বৈশাখের কেনাকাটার সবশেষ খবর। পয়লা বৈশাখ বরণ করতে প্রস্তুত সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মঙ্গল শোভাযাত্রা প্রাণবন্ত করতে দেশীয় ঐতিহ্যের নানা চিত্রকর্ম ও মুরাল তৈরিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। মোজাফের হোসেন জয়ের পাঠানো তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। রংতুলির আঁচড়ে মাটির তৈরি হাঁড়ি পাতিলে বাংলার নানা ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তুলছেন চারুকলার শিক্ষার্থীরা। পহেলা বৈশাখে নিজেদের রাঙাতে দল বেঁধে চিত্রকর্ম আঁকার এমন মনোরম দৃশ্য সাংস্কৃতিক সূতিকাগার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রঙের বাহারি খেলায় তারা আঁকছেন পেঁচা, ঘোড়া, বাঘ সহ মুঘল ও শাহী আমলের নানা চিত্রকর্ম। সামনে উদারভাবে যেন আমরা প্রত্যেকে বাঁচি বা অন্যকে বাঁচার সুযোগ করি, সেটি নিয়ে মূলত আমরা ভাবছি। প্রত্যেক বছরের ন্যায় এই মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখের দিন সকালে আমরা আবারও মেতে উঠব এই উৎসবকে ঘিরে। সরা, মাছ, মুখোশ, তারপর হচ্ছে মাটির পেঁচা, পাখি, এগুলো মানে করতেছি। চারুকলার আরেক দল ব্যস্ত মঙ্গল শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করার কাজে। মোরগ, ট্যাপা, পুতুল, ইলিশ মাছের মুরাল সহ নানা উপকরণ তৈরি করছেন তারা। আমরা আসলে আকাশকে ছুতে চাই এবং আমাদের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং বাঙালির সংস্কৃতি এটা তুলে ধরতে চাই সকলের মাঝে। এবারে স্লোগান হচ্ছে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। যেহেতু এখন আমাদের পরিবেশটা খুব মানে ভালো যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা আসলে এই স্লোগানটা মাথায় রেখে কাজ করছি। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা যুব সমাজকে দেশপ্রেম ও সংস্কৃতির চেতনায় জাগ্রত করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ব্যক্তি জায়গা থেকে যদি আমরা সচেতন না হই, আমরা যদি ঘুম থেকে না জেগে উঠি, আমরা যদি রাস্তা পারাবার নিজের দায়িত্ব সুন্দরভাবে না পালন করি, শুধু সরকারের উপরে দায়িত্ব না, মানুষের নিজের প্রতিও দায়িত্ব আছে, সেটাই জেগে ওঠা, নিজের বোধের জায়গা থেকে জেগে ওঠা। 2013 সাল থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়টির চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। সময় সংবাদ, সাভার। এদিকে পহেলা বৈশাখে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংস্কৃতির তীর্থপীঠ যশোর। মঙ্গল শোভাযাত্রা সহ ঐতিহ্যবাহী লোকজ আচার অনুষ্ঠানের সমন্বয়ে নতুন বর্ষকে বরণ করতে ব্যস্ত এখন জেলার সাংস্কৃতিক কর্মীরা। আর সমগ্র আয়োজনে নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পয়লা বৈশাখের ভোর থেকেই যশোর শহরের বিভিন্ন স্থানে শুরু হয় নানা অনুষ্ঠান, চলে রাত পর্যন্ত। এদিন শহরে লাখো মানুষের ঢল নামে। তবে বর্ষবরণকে বরাবরই বর্ণিল করে মঙ্গল শোভাযাত্রা ও দিনভর অনুষ্ঠিত নানা আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সে লক্ষ্যেই চলছে প্রস্তুতি। বিশেষ করে জেলা সাংস্কৃতিক সংগঠনগুলোতে দিনরাত চলছে নাটক, কবিতা, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও যাত্রার মহড়া। এইসব অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখে শহরবাসীকে উৎসবে মাতাতে পারবে এমন প্রত্যাশা সংগঠনগুলোর। ব্যাপক আকারে প্রস্তুতি নিয়েছি। আমাদের কাজ প্রায় শেষের দিকে। ভারতীয় একটা শিল্পী সংস্থা নিপ, তাদের এখানে পারফর্ম করার কথা আছে। তবে নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ করার তাগিদ থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন সাংস্কৃতিক কর্মীরা। অবিলম্বে এই কালো আইন প্রত্যাহার করে সাংস্কৃতিক কর্মীদের কাছে নববর্ষ উৎসবের যে আমেজ, যে সাবলীলতা, সেটিকে ছেড়ে দিয়ে সরকারের দায়িত্ব, নিরাপত্তা দিয়ে তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে বর্ষবরণের সমগ্র আয়োজনে নিরাপত্তা দিতে প্রস্তুত বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। যে সমস্ত ভেন্যুতে এবছর পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই সমস্ত ভেন্যুতে আর্টস, মেটাল ডিটেক্টর এবং সিসি ক্যামেরার আওতায় এনে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব।
যশোরে 23টি সাংস্কৃতিক সংগঠন চৌঠা বৈশাখ পর্যন্ত পৃথকভাবে পহেলা বৈশাখ উদযাপন করবে। সময় সংবাদ, যশোর। অবশেষে শেষ হয়েছে পদ্মা সেতুর সবচেয়ে জটিল দুটি পিলারের পাইলিংয়ের কাজ। চলতি সপ্তাহে এই 6 ও 7 নম্বর পিলারে পাইলিং সম্পন্ন করার মধ্য দিয়ে সেতুর কাজে আর কোনো জটিলতা রইল না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আসন্ন বর্ষা মৌসুমের আগে এখানে পিলারের কাজও শতভাগ শেষ করা যাবে বলে আশাবাদী তারা। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। পদ্মা সেতুর সব জটিলতা ছিল মাওয়া প্রান্তেই। জাজিরা প্রান্তে বিশেষ চ্যানেলে কাজ করা গেলেও মাওয়ার মূল নদীতে সব মৌসুমেই থাকে স্রোত, কখনো কম কখনো বেশি। পরিকল্পনা মাফিক মাওয়ার 6 নম্বর পিলারটিকে প্রথম দৃশ্যমান করার লক্ষ্যেই শুরু হয়েছিল পদ্মা সেতুর কাজ, কিন্তু বিধিবাম 42টি পিলারের মধ্যে 6 এবং 7 নম্বর পিলার তৈরি করতে গিয়ে মুখোমুখি হতে হলো নদীর তলদেশের মাটির গঠনগত জটিলতার। ফলে বন্ধ করে দিতে হয় এর আশপাশের আরও 11টি পিলারের কাজও। সমাধানে কাজ করেছে দেশি বিদেশি 6টি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান, তাও সময় লেগেছে 1.5 বছরের বেশি। সংশোধিত নতুন নকশায় দৈর্ঘ্য 124 মিটার রেখেই 6টি জায়গায় 7টি করে খুঁটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদ্ধতিতে গত বছরের নভেম্বর মাসে আবার শুরু হয় কাজ। তবে তাতেও কাজ হয়নি 6 ও 7 নম্বর পিলার সংক্রান্ত জটিলতার। অন্য পিলারে এই পদ্ধতি কাজ করলেও এই দুটি পিলারের খুঁটিগুলোর গায়ে আলাদা করে ট্যাম বসাতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে ইতোপূর্বে ট্যাম বসানো হলো, স্টিলের খুঁটিতে ট্যাম বসানোর প্রয়াস এই প্রথম। কিছুটা সংশয় ছিল শেষ পর্যন্ত কাজ হবে তো, সেটা হওয়ার মধ্য দিয়ে হাত ছেড়ে বাঁচলেন সংশ্লিষ্টরা। শতভাগ সমাধান ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে, যে ডিজাইনের ভিত্তি করে তারা কাজটা করবে। সুতরাং আর এখানে আর ডিজাইনারের তেমন কিছু করার নেই। এখন কনস্ট্রাকশনের প্ল্যানিং এবং কনস্ট্রাকশনটা কত কুইকলি করে যেতে পারে। বর্ষার আগে পাইলগুলো শেষ করবো, এই আমাদের টার্গেট। মূল নদীর কোনো পাইল থাকবে না ইনশাল্লাহ বর্ষার আগে। আমরা মে মাসের মধ্যেই মূল নদীর পাইলগুলো শেষ করতে চাচ্ছি। সেতুর 42টি পিলারের মোট 274টি খুঁটির মধ্যে এই পর্যন্ত শেষ হয়েছে 247টির কাজ। পদ্মার সবচেয়ে জটিল ও ঝামেলার পিলার বলা হয় এই 6 ও 7 নম্বর পিলারকে। মাওয়া প্রান্তের 2, 3, 4, 5 নম্বর পিলারের কাজ হলো 6 নম্বর পিলারের জটিলতার কারণে 1 নম্বর মডিউলে কাজ ধরা যায়নি। একইভাবে 7 নম্বর পিলারের কারণে 2 নম্বর মডিউলের কাজও থমকে আছে। আর তাই স্প্যান বসানো হচ্ছে 3 নম্বর মডিউলে। কিন্তু এখন এই 6 ও 7 নম্বর পিলারের জটিলতা অবসান হওয়ার পর দ্রুতই এই দুটি মডিউলও কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এর ফলে জেদ্দা বিমানবন্দরের 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা ঘুচবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিমন্ত্রী। উভয় বিমানের হজযাত্রীদেরকে শাহজালাল বিমানবন্দরে একটি এক্সক্লুসিভ জোনে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের সৌদি আরবের জেদ্দায় ইমিগ্রেশন কাজ হতো, সেই কাজটি ওই এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে। অর্থাৎ সৌদি আরব অংশের ইমিগ্রেশনের কাজ সেখানে সম্পন্ন করে হজযাত্রীরা স্ব বিমানে আরোহণ করে যাত্রা করবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেনীতে আগুনে পুড়িয়ে নুসরাতকে হত্যায় প্রতিবাদ অব্যাহত। শোকতপ্ত সোনাগাজীতে আজও মানববন্ধন, ঢাকায় নিপীড়ন বিরোধী পদযাত্রা। নুসরাতের গায়ে আগুন দেয়া সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার। সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দিয়েছিল এই যুবক। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বাণিজ্য সুবিধার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা। এবং পহেলা বৈশাখের আগে দেশ জুড়ে সাজ রব। রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব অনুষ্ঠান হবে নিরাপদে, আশ্বস্ত করল র্যাব। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।